তো প্রিয় দর্শকগণ, আমরা আবার চলে এসেছি আমাদের ট্রেন্ডস টক বাংলাতে। আবার একটি নতুন ভিডিও আপনাদেরকে নতুন কিছু জানানোর জন্যে। তো আজকে আমরা ব্যবসার যে অনেক খারাপ দিক আছে বা ওর ভিতরে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে থাকে, যেগুলো বলা হয় না বা বিজনেসম্যানরা যারা অনেক বড় লোক যারা কোটি, কোটি টাকার মালিক, তারা জানতে দিতে চায় না। তো আ আমরা আজকে বুঝেছি। এই টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আমাদের ১ম এই শুরু হচ্ছে আ খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যিনি হলেন বিল গেটস। তো উনাকে নিয়ে আমাদের আজকে শুরু। উনি নাকি কলেজে ড্রপ আউট। উনার নাকি কোনো মানে ব্যাকগ্রাউন্ডে খুব উইক ছিল। ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড কোনো সাপোর্ট ছিল না। তো এটা কতটা সত্য আমরা আজকে জেনে নেব আমাদের অমিত স্যারের থেকে। ধন্যবাদ রাজদীপ। তো তুমি যেটা বললে যে বিজনেসের পিছনে কি থাকে একটা ম্যাক্সিমাম যারা কোটি কোটিপতি আর কি বলতে পারে এক প্রকার আরো কোটি যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাদের বিজনেসের পিছন দিকটা কিন্তু একটা অন্ধকার জগৎ থাকে। কিন্তু সেগুলো আমাদের সামনে কিন্তু সেভাবে আসে না। আর আসলেও মানুষ সেটাই। সেভাবে জানে না। তাদের যে আলোর দিকটা, হুম তাদের যে তোমার লাইট সাইড মানে লাইটের যে দিকটা বা তাদের যে আলোর দিকটা সেটাই আমরা জানতে পারি। কিন্তু তাদের যে ডার্ক সাইড বা তাদের পিছনে যে অন্ধকার একটা বিজনেসের জগৎ পিছনে থাকে। যে অন্ধকার আহ ঘটনা তারা ঘটায় বলতে পারো এক প্রকার, আর সেগুলো আমাদের সামনে আসে না। তো তুমি যেমন বললে বিল গেটস এটা মিথ, এটা মানে মিথ নয়, এটা সত্যি ঘটনা। যে বিল গেটস কি বলা হয় যে বিল গেটস তো কলেজ ড্রপ আউট। ওকে, কলেজ ড্রপ আউট বা ইউনিভার্সিটি ড্রপ আউট। হ্যাঁ, তো সে মাইক্রোসফটের মতো এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করেছে নিজের স্কিল দিয়ে, নিজের যোগ্যতা হুম। দিয়ে। তাও তো তাও এত বছর সেই এত বছর আগে তখন তো কম্পিউটারের হুম, এত চল ছিল না। তখন হ্যাঁ, তখন তো একটা লোক কম্পিউটার এমন করে ফেলেছে। তাদের কম্পিউটারে বলতে পারো যে প্রাথমিক যুগ। এরকম বলতে পারো এক প্রকার। তো মানে এই ঘটনা কতটা সত্য, মানে সত্য যে বিল গেটস ওই সময়ে কোনো রকম সাপোর্ট ছাড়াই একজন কলেজ ড্রপ আউট হয়ে এত বড় একটা কোম্পানিকে দাঁড় করিয়েছে। তো দেখো, প্রথমে একটা কথা বলে রাখি, বিল গেটস এর বাবা কিন্তু কি ছিলেন না, গরিব ছিলেন। নিম্নবিত্ত পরিবারের কোনো কিন্তু ব্যক্তি ছিলেন না, বা মধ্যবিত্ত পরিবারেরও কিন্তু কোনো ব্যক্তি ছিলেন না। বিল গেটস এর বাবা যথেষ্টই ধনী ছিলেন এবং তিনি ওই সময়ের আমেরিকার একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ছিলেন। তো আমেরিকাতে আচ্ছা। আমরা সকলেই জানি যে দুটো পেশা খুবই বেশি তোমার ইয়ে রয়েছে, ইনকাম রয়েছে। একটা হলো তোমার ডক্টর এবং আইনজীবী, লয়ার। তো যদি বিল গেটস তোমার স্থাপন না করতো, মাইক্রোসফট স্থাপন নাও করতো বা প্রতিষ্ঠা নাও করতো, হ্যাঁ, তাহলে কিন্তু বিল গেটস এখনো তোমার মার্সিডিস নিয়ে ঘুরতে পারতো বা অডি নিয়ে ঘুরতে পারতো। তার ক্ষমতা সেটা ছিল, কারণ কি তার বাবা যথেষ্ট, বললাম না, যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট কি ধনী। ঠিক আছে, আচ্ছা। তো তার যে ব্যাক সাপোর্ট ছিল না, এটা কিন্তু পুরোপুরি একটা ভুল কথা বা এটা রটানো কথা এক প্রকার। তো এই ইশারত বলা হয়। নিউজে যেমন যারা নিউজ ছড়ানোর জন্য আর টিআরপি বাড়ানোর জন্য যারা করে, যে এটা হলো নিউজটাকে কি, আরো ছড়াতে হবে। হ্যাঁ। মানে দেখো ওটা এটা একরকম কি কিছু মিডিয়া রয়েছে, তোমার হলো তোষামোদকারী মিডিয়া। হ্যাঁ, হুম। তারা মানুষকে মহান নিজেদের করে তোলে। রেভিনিউ বাড়ানোর জন্য আর কি করে। হুম, মানুষের সামনে একজন সফল ব্যক্তি, এটা তো মানতে আমাদের কোনো আপত্তি নেই। বিল গেটস একজন সফল ব্যক্তি, সফল ব্যবসায়ী। যিনি সফল হয়েছেন, যিনি এখন বিলিয়নার বা পৃথিবীর সব থেকে বড় লোকদের ভিতরে একজন। হুম তো তাকে তো গ্লোরিফাই করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এর ফলে কি তাদের ভিতরে যে আহ, তাকে একটু বেশি গ্লোরিফাই করে ফেলে। হ্যাঁ, যেটা Yes. নয় তার থেকে বেশি গ্লোরিফাই করা হয়। তো তুমি যেটা আমি যেটা বলছিলাম যে আরেকটা বড় কথা যে বলা হয় বিল গেটস কি কলেজ ড্রপ আউট, কিন্তু ভাবতে হবে যে তিনি কোন কলেজ ড্রপ আউট। তিনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি ড্রপ আউট। ওকে, তখনকার হার্ভার্ড সময়। সেটা জানি, হ্যাঁ, একদম একদম। হার্ভার্ড তখনকার সময়। ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে মানে আমি তুমি চান্স পাবো না। বুঝতে পেরেছো? এই জন্য যথেষ্ট মেধার যেমন পরিচয়, মানে মেধার যেমন হুম। দরকার রয়েছে, হ্যাঁ তেমনি কি যথেষ্ট কিন্তু অনেক টাকা টিউশন দরকার। ফিস, টিউশন ফিস দেওয়ারও ক্ষমতা থাকতে হয়। হ্যাঁ, সেটা কিন্তু তার বাবার ছিল। হ্যাঁ, টিউশন ফিস দেওয়ার ক্ষমতাও ছিল এবং তার মেধা তো অবশ্যই ছিল, সেটা তো অস্বীকার করার মতো কিছু না। হুম তিনি যথেষ্ট মেধাবী এবং তার বাবাও ছিলেন যথেষ্ট রিচ বা ধনী। এই কারণে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে পেরেছেন। হুম এছাড়াও একটা জিনিস বলে রাখি, সেটা হলো বিল গেটস যখন স্কুলে ছিলেন, তিনি এমন একটা স্কুলে পড়তেন ওই যুগে, সেই স্কুলে সুপার কম্পিউটার ছিল। হুম, 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 আচ্ছা। একদম। ওই সময় কোথাও কম্পিউটার থাকাটাই তো চিন্তা করা যায় না। সেই সময় তার স্কুলে সুপার কম্পিউটার ছিল, সেটা কি মানে মানে একবার ভাবলে বুঝতে পারবে ছোট্ট যে কথা সে নয় অনেক। কতটা
কতটা মানে প্রভাবশালী ব্যক্তির পরিবারে তার জন্ম হয়েছিল। তো এটা যে বলা হয় বিল গেটস এর কোনো ব্যাক মানে পিছনে সাপোর্ট ছিল না, বা উনি খুব মানে স্ট্রাগল করেছেন বড় হতে। হুম। তো এটা কিন্তু পুরোপুরি ভাবে ঠিক নয়। হুম। তো স্যার আমাদেরকে বিল গেটস এর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এবার আমরা জেনে নেব কিছু অজানা রহস্য বা অজানা কিছু কথা নিয়ে। সেটা হলো স্টিভ জবস আর বিল গেটস এর মধ্যে। এই বিল গেটস নাকি স্টিভ জবসকে চিট করেছিল বা ফাঁকি দিয়েছিল। ঠিক আছে? তো সেই ব্যাপারে আমরা যে সঠিক তথ্য জানা যায় বা পাওয়া যায় সেটা আমরা স্যারের কাছ থেকে শুনবো। রাজদীপ, এটা তো খুবই মজার একটা ব্যাপার। হ্যাঁ, 2 বিলিয়নার, বুঝতে পেরেছো, একে অন্যকে একদম। ফাঁকি দিয়েছে। মানে এই এইগুলো বলে না, এগুলো তাদের হচ্ছে বিলিয়নারদের কি ডার্ক সাইড, এগুলো কখনোই আমাদের সামনে কিন্তু সেভাবে তুলে ধরা হয় না। তো দেখো, আগে 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 প্রথম থেকে ঘটনাটা শুরু করি। তো আহ, উম, আগেকার যুগের যে কম্পিউটার গুলো ছিল সেগুলোতে কিন্তু মাউস ছিল না। ওকে, মাউস কিন্তু ছিল না। সেগুলো কি ডস এর মাধ্যমে আমাদেরকে চালাতে হতো। ডস ডস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যেটা কি লিখে লিখে ব্ল্যাক স্ক্রিন থাকতো, পুরো স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক থাকতো, এবং আমাদেরকে কোডের মতো লিখে 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 কম্পিউটারকে কমান্ড দিতে হতো। বুঝতে পেরেছো? মানে তো অনলি কোডিং বেসে চলতো। হুম হুম আমাদের হুম। এই এই ধরনের কম্পিউটার চালাতে হলে আমাদেরকে কি আলাদাভাবে ট্রেনিং নিতে হতো। বর্তমানে যেমন আমাদের মাউস রয়েছে, ল্যাপটপ রয়েছে, আমাদের কিন্তু অতটা ট্রেনিং লাগে না, জাস্ট বেসিক একটু জিনিস শিখিয়ে দিলে যে কেউ এখন কম্পিউটার চালাতে পারে। কিন্তু সে সময়টাই কিন্তু এতটা সহজ ছিল না, দশের সময়। তো এই যে ডসের যে প্রবলেমটা ছিল, যে কমান্ড দিয়ে দিয়ে লিখে 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 ব্ল্যাক স্ক্রিনের উপরে কাজ করতে হতো, সেটার সমাধান কিন্তু এমন একটা কোম্পানি করে, সেটা মানে তোমরা ভাবতেও পারবে না, সেটা হলো জেরক্স। জেরক্স নামের আমরা যে একটা জেরক্স করি সেই কোম্পানি নাকি? জেরক্স বলতে ফটোকপি, এর অ্যাকচুয়ালি ফটোকপি মেশিন বিক্রি করে। ওকে, জেরক্স কিন্তু কোনো প্রোডাক্টের নাম নয়, ঠিক আছে? জেরক্স হচ্ছে ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম। হ্যাঁ, জেরক্স অ্যাকচুয়ালি কি করতো, তোমার হুম। ফটোকপি বিক্রি করতো, মানে ফটোকপির মেশিন যেটা, ওকে, সেই মেশিনটা বিক্রি করতো। ওকে, এবং তৈরি করতো। তো 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 ওর যে ব্র্যান্ডের নাম বা ওর যে কোম্পানির নাম, তার নাম ছিল জেরক্স। তো জেরক্সের R&D টিম, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, কিন্তু এই মাউসকে আবিষ্কার করে প্রথম। এবং সেটাকে কম্পিউটারের সাথে ব্যবহার করে। তো করার পরে জেরক্সের যারা বড় উপর লেভেলে যারা তোমার রয়েছেন, যারা ডিসিশন মেকার, সিইও টাইপের, বোর্ড বা অফ ডিরেক্টর যারা। বোর্ড অফ ডিরেক্টর বা সিইও যেটাই বলো, তারা তাদেরকে দেখিয়েছিল জেরক্সের R&D টিম। জেরক্সের R&D টিম কিন্তু এটাকে কোনো গুরুত্বই দেয়নি, বলেছে এ তো ইঁদুরের মতো, এটা কি হবে, ফেলে রেখে দাও ওই সাইডে। এটা দিয়ে কি হবে, ফেলে রেখে দিয়েছিল মাউসকে। তো ওদের মাথায় কিন্তু এটা ঢোকেনি যে এটা দিয়ে কম্পিউটারের একটা নতুন বিপ্লব হবে। হুম কিন্তু এই খবরটা কিন্তু স্টিভ জবস পান। তখন স্টিভ জবস 24-25 বছরের ইয়াং একজন উদ্যোক্তা। হুম হুম। এবং তিনি কিন্তু তখন কিন্তু কি খুবই আহ, একটা কি বলবো, ছিলেন, হ্যাঁ। হ্যাঁ, খুবই একটা মানে তোমার ভালো লেভেলে ছিলেন। ইয়াং এজে খুব ভালো একজন উদ্যোক্তা ছিলেন। তো স্টিভ জবস ঘটনাক্রমে এই ব্যাপারটা জানতে পারেন। জানার পরে তিনি প্রথম এই জেরক্সের অফিসে যান। অফিসে যে ওদেরকে জিজ্ঞেস করেন যে আমি তো শিখতে এসেছি, আমাকে আপনাদের ছাত্র মনে করেন, আমাদের একটু বুঝিয়ে দিন যে কি আছে, আপনারা কি বানিয়েছেন, শুনলাম মাউস বানিয়েছেন। ওকে। হুম। তো প্রথমে তো জেরক্স রাজি হচ্ছিল না, তারপর জেরক্সকে কিছু ও টাকা দেয়, কিছু টাকা দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছো, ঘুষের মতো আর কি, কিছু টাকা দেয়। বুঝতে তারপরে পারছি। জেরক্সের যারা ছিলেন তোমার ম্যানেজমেন্টে, তারা কিন্তু তাকে সব বলে দেয় যে এইভাবে এই টেকনোলজি ব্যবহার করে আমরা মাউসটা তৈরি করেছি, যেটা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। পরবর্তীতে এই বুদ্ধিটা নিয়েই কিন্তু এই আমাদের স্টিভ জবস তার অ্যাপেলের কম্পিউটার লঞ্চ করে উইথ মাউস, এবং সেটা কি গোটা পৃথিবীতে কিন্তু ব্যাপক আলোড়ন ফেলে। এবং আমেরিকার তো ফেলবেই, বটেই, অবশ্যই ফেলবে। তাছাড়া গোটা পৃথিবীতে আলোড়ন ফেলে যে এমন একটা কম্পিউটার আবিষ্কার হয়েছে যেটার MS-DOS-এ চলে না, এবং কি আমাদেরকে কমান্ড দিতে হয় না, লিখে লিখে কমান্ড দিতে হয় না, মাউসে চলে। তো একটা নতুন একটা বিপ্লব স্টিভ জবস নিয়ে চলে আসেন গোটা পৃথিবীতে। তো এরপরে কি হয় দেখো, স্টিভ জবস
আর হচ্ছে তোমার একটা এক্সিবিশন ছিল। একটা এক্সিবিশন ছিল, সেই এক্সিবিশনে স্টিভ জবস তার যে ইয়ে আর কি, তার যে শোরুম বলতে পারো, সেখানে বা স্টল যেটাকে বলি আমরা, স্টল। তো হুম, স্টলে বুঝতে তার পেরেছি। যে স্টল, সেই স্টলে তার নতুন কম্পিউটার গুলো মানুষের সামনে আর কি শো করে। হুম। দেখাচ্ছিলেন আর কি, উপস্থাপন করছিলেন। তো তো ওখানে মোটামুটি প্রায় তোমার সেই সময়ে প্রায় মনে করো যে 1000-2000 মানুষ ছিলেন। হুম। তো তার পাশে আবার কি বিল গেটসও একটা স্টোর খুলেছিলেন। সেও কিন্তু তখন তোমার কি নতুন, মানে নতুন নতুন কাজ করছে, এর উপরে কাজ করছে কম্পিউটারের উপরে। হুম। উনিও তখন ইয়ং, তাই তো? হ্যাঁ, উনিও ইয়াং, কিন্তু স্টিভ জবসের থেকে উনি জুনিয়র। ইয়াং এবং স্টিভ জবসের থেকে তিনি জুনিয়র। তো তার উল্টো দিকে তোমার শোরুম, তার মানে ঠিক তার পাশেই, উল্টো দিক নয়, তার মানে স্টিভ জবসের পাশেই ছিল এই বিল গেটসের শোরুম, বা তুমি বলতে পারো কি বলে, স্টল। তো স্টল মানে এই যে নতুন যে মাউস টেকনোলজি এসেছে, এর ফলে তার যে কম্পিউটারটা, অ্যাপেলের যে কম্পিউটার, এটা দেখার জন্য আহ, বলতে পারো প্রায় ওখানে যত ক্রাউড গিয়েছিল তার 90% মানুষই স্টিভ জবসের স্টলে ভিড় করছিল। আর ওই সময় তো অনলাইন ছিল না, বা দোকানপাট ওই সেভাবে ছিল না হুম। কম্পিউটারের। সে সময় কম্পিউটার অর্ডার দিতে হতো, এই এক্সিবিশনে যেই মানুষরা অর্ডার দিত। তো স্টিভ জবসের ওখানে এত এত মানুষ ভিড় জমিয়েছিল যে ওর তো কথা বলার এক প্রকার কি ছিল না, সময় ছিল না। এ তিনি অর্ডার নিতে ব্যস্ত ছিলেন, অর্ডার নিতে ব্যস্ত ছিলেন। আর বিল গেটস এর পাশে, মানে পাশে তো বিল গেটস এর তোমার স্টল ছিল, ওর স্টল পুরো ফাঁকা। ঠিক আছে, পুরোপুরি ফাঁকা। তো হ্যাঁ। বিল গেটস কি করেন, ওই স্টলের ভিতরে মানে কোনো রকমে আর কি ঢুকে পড়ে আর কি, স্টিভ জবসের স্টলে ঢুকে। ঢুকে যে বলে, আমিও তো কম্পিউটার নিয়ে কাজ করি, তো আহ, আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার টিমে আমাকে নিন। এভাবে বলে খুব আর কি মিষ্টি করে, বুঝতে পারো, বুঝতে পেরেছো তো, মানে খুব মানে রিকোয়েস্ট অনুরোধ করার, করে আর কি, আবদার করার মতো রিকোয়েস্ট আর কি। করে যে আপনার কোম্পানিতে আমাকে কাজে নিন, আমি কম্পিউটার নিয়ে কাজ করি, আমার খুব ইন্টারেস্ট এইসব বিষয়ে। তখন স্টিভ জবস রাজি হয়। রাজি হওয়ার পরে তার টিমে নিয়ে নেন, বিল গেটস কে নিয়ে নেন। এবং অ্যাপেলের কিন্তু R&D টিমে বিল গেটস একজন সদস্য হিসেবে কাজ শুরু করেন। এবং বিল গেটস কিন্তু কাজে খুব ভালো ছিলেন, বুঝতে পেরেছো, খুবই ভালো হুম, ছিলেন। হুম। এবং তোমার মানে আহ উনিও খুব মেধাবী ছিলেন আর কি আসলে। হ্যাঁ, পরিশ্রমী ছিলেন, মেধাবী ছিলেন। তো তারপরে অ্যাপেল পরবর্তী সময়ে নতুন একটা কম্পিউটার আবিষ্কার করে, মানে ইয়ে করে ফেলে, আপডেট করে ফেলে নতুন ভার্সনের। হম এবার একটা তোমার বড় একটা অডিটোরিয়ামে তোমার কি বলবো, লঞ্চ করার সময়, লঞ্চ যেটা করা হয়, হ্যাঁ লঞ্চ করা হয় একটা বড় একটা অডিটোরিয়ামে। সেখানে প্রচুর 10,000 লোককে বলা হয়। সেই সময়ে যখন তোমার মার্কেটিংটা সেরকম ভাবে ছিল না, ডিজিটাল মার্কেটিং ছিল না, সেই যুগে 10,000 মানুষকে জোগাড় করা কিন্তু চারটেখানি ব্যাপার নয় আমেরিকার মতো দেশে। হুম তো এবার যেটা হলো, মানে খুবই মজার বিষয়, সেটা হলো কি, স্টিভ জবস অ্যাকচুয়ালি বিল গেটস এর কাজে খুবই ইমপ্রেস ছিলেন। ওকে। তো তিনি কিন্তু মানুষের সামনে বারবার বলছিলেন আর কি, সবার সামনে বিল গেটস কে পরিচয় করিয়ে দিচ্ছেন যে বিল গেটস, মানে প্রশংসা করছিলেন আর কি। ও না থাকলে আমার হয়তো এই প্রজেক্টটা সফল হতো না, নতুন কম্পিউটার হতো না। তো আপনারা মানে যথেষ্ট আধা ঘন্টা ধরে কিন্তু বিল গেটস এর উপরে মানুষের সামনে বিল গেটস এর ব্যাপারেই বলছিলেন, বিল গেটস এর উপরে ক্রেডিট দিচ্ছিলেন। এবং এবং তার পাশে যে স্ক্রিন ছিল বা একটা ক্যাসেট ছিল ভিডিওর, বুঝতে পেরেছো, সেই হুম, হুম। ক্যাসেটে আহ ছিল আর কি পুরো প্রোডাক্টের ব্যাপারে পুরো তোমার প্রেজেন্টেশনটা ছিল। উনি ভেবেছেন যে হ্যাঁ, আমি আধা ঘন্টা বিল গেটস এর উপরে বলবো, তারপরে তো পুরো প্রেজেন্টেশন যেটা ভিডিওতে চলবে, সেটা তো তার স্টিভ জবস এর উপরেই চলবে। তো এখানেই বিল গেটস তার খেলাটা খেলে দেন। হ্যাঁ, বিল গেটস পিছন থেকে ওই ক্যাসেট পরিবর্তন করে দেন। তো যখন এক্সিবিশন শুরু হয়ে যায়, দেখা যায় যে সেই ক্যাসেটের ভিতরেও স্টিভ জবসের কোনো নাম নেই, পুরোটাই বিল গেটসের। বিল গেটসের উপরেই পুরো প্রেজেন্টেশন চলছে। হ্যাঁ। আচ্ছা। তো উম, মানুষও তখন কি ইমপ্রেসড হয়ে যায়, একে তো স্টিভ জব বলেইছে যে বিল গেটস ছাড়া আমার এই কাজ সম্ভব হতো না, তারপরে আবার দেখতেও পাচ্ছে যে বিল গেটসই সব করেছে, এমন একটা ব্যাপার। হুম, তো চোখের মানুষ, সামনে। হ্যাঁ, তো এটা স্টিভ জবস, মানে এইভাবেই স্টিভ জবস কে বিল গেটস কিন্তু এক প্রকার ধোঁকা দেন।
হুম, ধোকা দেন। এবং উম, সমস্ত অর্ডার গুলো কিন্তু তখন বিল গেটস এর কাছে যেতে আরম্ভ করে। হুম, স্টিভ জবসের কাছে না। তার মানে কি, দেখো স্টিভ জবস যেভাবে অ্যাপেলকে বোকা বানিয়েছিল, হুম, ঠিক জেরক্স। একইভাবে হ্যাঁ, হ্যাঁ স্যার, সরি, জেরক্সকে জেরক্সকে যেরকম ভাবে বোকা বানিয়েছিল, আর বোকা এও বানিয়েছিল, সেরকম বোকা বানিয়েছে। এরকম ভাবে সেই বিল গেটসও বিল স্টিভ গেটস জবস। তো বোকা বানিয়েছে, স্টিভ জবসকে বোকা বানিয়েছে। হম, এই হচ্ছে তোমার তোমার বলতে পারো বিজনেসের তাদের, এই আমেরিকার যে বিলিয়নার যারা রয়েছে তাদের বিজনেসের ডার্ক সাইড হ্যাঁ বলতে পারে এক প্রকার। স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে এটা তো স্যার বিল গেটস আর জর্জ টিভের এতে চলে গেল। তারপর স্যার যেটা আমাদের টাইটানিক যেটা আছে, এই টাইটানিক টাইটানিক, আর অলিম্পিক, হ্যাঁ টাইটানিক আর অলিম্পিক, এই এই দুটোকে ব্যাপারে নিয়ে স্যার, হ্যাঁ এই ব্যাপারে অনেক মানে কালো আছে, ব্ল্যাক সাইড আছে, সেটা স্যার আপনি যদি বলেন। মারাত্মক মারাত্মক ব্ল্যাক সাইড রয়েছে। হুম, এটা মানে কি বলবো, জেপি মর্গান, জেপি হ্যাঁ। মর্গানের অ্যাকচুয়ালি তোমার স্টেক ছিল টাইটানিকের। জেপি মর্গান হলো ফিনান্সিয়াল ব্যাংকার, ফিনান্সিয়াল ব্যাংকার। অত্যন্ত, এখনো এখনো একটা বিশাল প্রতিষ্ঠান জেপি মর্গান। এটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল কোম্পানি, বুঝতে পারছো, ব্যাংকিং এর কাজ করে এরা, এখনো রয়েছে জেপি মর্গান গ্রুপ। ওকে। হুম তো উম, তো কি বলবো, জেপি মর্গান নিজেই বলতে পারো মানে বলা যায় যে ফিনান্সের সেক্টরে, মানে কি বলবো আর তোমাদের, একটা বিশাল একটা মহিরুহ বলতে পারো, বিশাল একটা মহিরুহ ওই সময়। তো আমরা সকলেই হয়তো জানি 1929-এ আমেরিকার সেই গ্রেট ডিপ্রেশনের কথা, যে সময় আমেরিকার স্টক মার্কেট ক্র্যাশ করে গিয়েছিল, এবং গোটা আমেরিকার মতো দেশে দুর্ভিক্ষ হয়েছিল, যেটা কি ভাবনার বাইরে, যেটা ছিল ভাবনার বাইরে। কারণ কি, আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে প্রচুর কামিয়েছে কিন্তু, অস্ত্র শস্ত্র বিক্রি করে। এবং ওদের দেশে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, রিভলিউশনের ফলে, এবং প্রচুর পরিমাণ অস্ত্র বিক্রি করে প্রথম বিশ্বযুদ্ধের মানে সুযোগে সব ব্যবহার করে প্রচুর ইনকাম করেছিল আমেরিকা। হুম। কিন্তু তারপরেও কিন্তু স্টক মার্কেট মার্কেট ক্র্যাশ করে যায় আমেরিকার। অর্থনীতি কিন্তু মন্দায় পড়ে, বিশাল মন্দা, এবং আমেরিকার অর্থনীতি মন্দায় পড়ার ফলে গোটা পৃথিবীর অর্থনীতি কিন্তু একটা মন্দার দিকে ধাবিত হয়। হ্যাঁ বিশ্ব মন্দা যেটাকে আমরা বলি, গ্রেট আমেরিকান ডিপ্রেশন। ওকে, তো এটা 1929 সালে হয়েছিল। তো জেপি মর্গান এমন একজন ব্যক্তি ছিলেন, বা একজন এমন একটা প্রতিষ্ঠান ছিল জেপি মর্গান, বলতে পারো ওনার নামেই কোম্পানি জেপি মর্গান। ওকে। তো যে ওই সময় আমেরিকার সরকার পর্যন্ত তার কাছে ছুটে গিয়েছিল, আমাকে বা আমাদেরকে বাঁচান, দেশকে বাঁচান, আপনিই পারবেন দেশকে বাঁচাতে। তাহলে আমরা বুঝতে পারছো কোন হ্যাঁ, লেভেলের উনি একজন মানে ব্যবসায়ী ছিলেন, বা একজন তোমার ক্যাপিটালিস্ট ছিলেন। হুম। যে একটা পুরো দেশ ছুটে গিয়েছে যে থেকে আমাদেরকে পুরো হ্যাঁ, দেশটাকে বাঁচান। হ্যাঁ, দেশের সব মানে তোমার কি বলবো, প্রেসিডেন্ট, তারপর তোমার অর্থ সচিব, সব চলে গিয়েছিল আমার কাছে। তো সেই জেপি মর্গানেরই তোমার ইয়ে ছিল টাইটানিক। স্টেক ছিল টাইটানিকে, মানে ম্যাক্সিমাম স্টেকটা ছিল তোমার টাইটানিকে। মানে টাইটানিক তো একার ছিল না কারো, মানে না, ম্যাক্সিমাম যে শেয়ার 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 টাইটানিকের, শেয়ার। হুম সেটা তোমার জেপি মর্গানের ছিল, 50% উপরে থাকতে হয়। জেপি মর্গানের নিজের ছিল। হুম, স্টেক হোল্ড করতো জেপি মর্গান টাইটানিকে ম্যাক্সিমাম শেয়ারের। তো তো একবার কি হয়, জেপি মর্গানের অনেক কিন্তু প্রতিদ্বন্দ্বীও ছিল সে সময়। হ্যাঁ, যেমন তোমার ভ্যান্ডারবিল্ট নামে একজন ছিলেন। তারপরে তোমার কার্নেগি ছিলেন। তারাও কিন্তু বড় বড় বিজনেসম্যান। তো যাই হোক, তো তার অ্যাকচুয়ালি জেপি মর্গানের দুটো তোমার বড় বড় শিপ ছিল, জাহাজ ছিল, লাক্সারিয়াস জাহাজ। একটা হচ্ছে তোমার অলিম্পিক, আর একটা হচ্ছে তোমার টাইটানিক। ওকে। তো অলিম্পিকের যে স্থিতি ছিল সে সময়, বা পরিস্থিতি ছিল, সেটা খুবই করুণ পরিস্থিতি ছিল ওই সময়। অনেকদিন অ্যাকচুয়ালি ওই জাহাজটা চলেছিল, এবং তার সেটা টেস্ট করার পর ওর যারা ইঞ্জিনিয়ার ছিল তারা বলেছিল জেপি মর্গানকে যে এইটা আর বেশি দিন চলবে না, বড় জোর কিছু কিলোমিটার যাওয়ার পরে, 100, 200, 500 কিলোমিটার যাওয়ার পরে ডুবে যাবে। ঠিক আছে, ডুবে যাবে। আর টাইটানিক তো তখন একেবারে নতুন নতুন তৈরি হচ্ছে, বা তৈরি হয়েছিল। তো
তখন জেপি মর্গান কি করে, এটা মানে সত্যি একটা মানে ইয়ের বিষয় আর কি, মানে ডার্ক একটা সাইড বলতে পারো, এবং সব অন্ধকারময় একটা কথা, মানে অন্ধকারময় একটা ঘটনা বলতে পারো ব্যবসার ইতিহাসে। জেপি মর্গান তার টিমকে অর্ডার দেন যে এই যে অলিম্পিক রয়েছে, অলিম্পিককেই টাইটানিকের মতো করে ডিজাইন করতে, পুরনো অলিম্পিককে, যেটা মাত্র কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে বা ডুবে ডুবে যায় যাবে। ডুবে। ডুবে যাবে। জেপি মর্গানের নির্দেশে তার টিম কি করে, ঠিক এই ভাঙ্গা চোরা এই অলিম্পিককে, হ্যাঁ, সুন্দরভাবে আবার কি করে সাজিয়ে টাজিয়ে কালার ফালার করে দিয়ে, হ্যাঁ, সাজিয়ে টাজিয়ে একদম টাইটানিকের মতো লুক দিয়ে দেয়। এবং কি এটাই এটাই ও কি করে টাইটানিক হিসাবে, ওই ওই সেই যাত্রা আর কি, হ্যাঁ, সেখানে সব লাক্সারিয়াস যে যাত্রাটা ছিল বা ট্রিপটা ছিল, সেখানে সব বড় বড় মানুষজন ছিল। ওখানে কিন্তু জেপি মর্গানও যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি ওই যে শরীর খারাপের বাহানা হ্যাঁ দেখিয়ে, হ্যাঁ, হ্যাঁ, যাননি, বুঝেছো, একদম ওই শেষ মুহূর্তে, টাইটানিক। একদম শেষ মুহূর্তে শরীর খারাপের বাহানা দেখিয়ে উনি যাননি। হুম। হ্যাঁ, শরীর খারাপের বাহানা দেখিয়ে উনি যাননি জেপি মর্গান। তো বাকি সব অনেক ওই সময়কার যে প্রভাবশালী ব্যক্তিরা ছিল বা প্রচুর রিচ যারা ছিল তাদেরকে নিয়ে জাহাজ বেরিয়ে যায়, এবং তারপরে যেটা হয়তো আমরা তো সবাই জানি যে সেটা ডুবে যায়। হ্যাঁ, ডুবে যায় এবং সলিল সমাধি, যে সলিল একটা সমাধি ঘটে এই জাহাজে। হুম। তো তো এখন ব্যাপারটা এটাই ছিল, জেপি মর্গান যেটা করেছিল, এই জাহাজের তো পুরো ইন্স্যুরেন্সটা করে রেখেছিল টাইটানিক নামে, টাইটানিক নামেই অলিম্পিকের ইন্স্যুরেন্স করে রেখেছিল। ভেবে হুম। দেখো, ইন্স্যুরেন্সের টাকাও সে পেয়ে যায় এক, হ্যাঁ, তার মানে এই যে কি করে, টাইটানিকের যে কথা, এটা পুরোটাই আর কি একটা ফেকের মানে পুরোটাই ফেক, তৈরি করে দিয়েছে আর কি। পুরোটাই ফেক। আর টাইটানিক যেটা ছিল, যেটা তার আগে থেকে মানে নতুন তৈরি করা ছিল, সেটা অ্যাকচুয়াল টাইটানিক যেটা, আর সেটা সে হুম, পরে চালিয়ে সেখান থেকে ইনকাম করে। সেটা ওই অলিম্পিক নামে চালিয়ে ইনকাম করে যায়। হ্যাঁ, সেটা সে অলিম্পিক নামে চালিয়ে ইনকাম করে যায়। তো আচ্ছা। এরকম একটা মানে এইরকম টাইপের বিজনেসম্যান ছিলেন, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই, মানে এতটা হুম। ব্যবসাকে এতটা কলঙ্কিত করেছে এই ধরনের মানুষ। আহ কি বলবো, আর এখানে বলার তো আর কিছু পাচ্ছি না। তার হুম অলিম্পিক এবং এই যে যে টাইটানিক যে জাহাজটা, ঠিক আছে, হুম আহ, কোনটা কোনটাকে কোনটার মতন হচ্ছে সাজিয়েছিল, এটা আমি কি বুঝতে পারলাম না। অলিম্পিক ছিল অ্যাকচুয়ালি পুরনো জাহাজ, বুঝেছো সৌমিত্র, আর হ্যাঁ স্যার। টাইটানিক ছিল একদম নতুন, একদম নতুন একটা জাহাজ, এবং হুম কি অত্যন্ত আধুনিক একটা জাহাজ। ও হুম কি করেছিল, আগের যে অলিম্পিক যেটা ছিল, যেটা পুরনো জাহাজ, সেটার হুম কন্ডিশন খুবই খারাপ ছিল, হুম বুঝতে পারলো, সেটাকেই ও হুম। টাইটানিকের মতো করে সাজিয়েছিল, সাজিয়ে টাইটানিক হিসেবে সেটাকে চালিয়েছে। আচ্ছা, তাহলে হুম যেটা আমরা জানি যে টাইটানিক জাহাজ যে ডুবে গেছে, তাহলে সেটা কি তাহলে আসল জাহাজ নয়? না, সেটা আসল টাইটানিক নয়, সেটা হচ্ছে তোমার অলিম্পিক নাম, অ্যাকচুয়াল নাম তার অলিম্পিক। আচ্ছা আচ্ছা, তাহলে আসল টাইটানিক আছে এখনো? না, আসল টাইটানিক সেও ওই যে অলিম্পিক নামে চালিয়েছে, ও সেটা আচ্ছা 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 সেটা পরে চালিয়েছে, চালানোর পরে সেটা রিটায়ার্ড হয়েছে হয়তো সেই জাহাজটাও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে টাইমের পরে। আমরা যেটা জানি যে ওই টাইটানিক জাহাজের নিচে হচ্ছে ওই বরফে ফুটো হয়ে যেটা হচ্ছে হ্যাঁ, টাইটানিক জাহাজ যেটা ডুবে গেছিল, তো হুম, সেটাই হচ্ছে অলিম্পিক এ হ্যাঁ, ছিল, তাই সেটা তো? অ্যাকচুয়ালি অলিম্পিক, কিন্তু পৃথিবীর হুম। সামনে এটা আচ্ছা টাইটানিক হিসেবে জেপি মর্গান চালিয়েছিল। হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের জন্য, বুঝতে তার পারলাম। ব্যবসার তার ব্যবসার ফায়দার জন্য, বুঝেছো, ইন্স্যুরেন্সের টাকার বুঝতে জন্য। বুঝতে পারলাম। হুম এবং তিনি যেটা অ্যাকচুয়াল টাইটানিক বানিয়েছিল, সেটা পরে সে অলিম্পিক নামেই চালিয়েছে। হুম